খোকা ডেকে সুধায় মাকে, এলেম আমি কোথা থেকে, কোত্থেকে তুই কুড়িয়ে পেলি আমারে। বিশ্বকবির লেখায় শিশু মনের এই চিরন্তন প্রশ্নের উত্তর আমাদের সত্যিই খুব জানতে ইচ্ছা করে। মানুষ সৃষ্টি হলো কিভাবে, আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, কতদিন আগে তাদের সৃষ্টি। না প্রচলিত খ্রিস্টীয় মতে সৃষ্টিকর্তা 7 দিনের মধ্যেই এই জীবজগৎ সৃষ্টি করেছিলেন, নাকি অন্য গ্রহ থেকে দেবতারা প্রাণ নিয়ে এসেছিলেন এই ধরাধামে। এই রকম হাজারো কৌতূহল জাগানো প্রশ্নের উত্তর খোঁজার সাথে সাথে আমরা চাক্ষুষ করব প্রাগ ঐতিহাসিক যুগের আমাদের পূর্বপুরুষদের শিল্পকর্ম, তাদের পাথরের গায়ে আঁকা জীবজন্তুর ছবিতে ব্যবহৃত রং আজও কিভাবে একই উজ্জ্বলতায় বিরাজমান থাকে। দেখে নেব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ ভোজপুরের শিব মন্দিরে সাঁচি স্তূপের স্থাপত্যে আমরা খোঁজার চেষ্টা করব আমাদের ফেলে আসা অতীতকে। তাই দেরি না করে আপনাদের সকলকে ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করি আজকে আমাদের ভূপাল ভ্রমণের শেষ পর্ব, ভীমবেটকা, ভোজপুরের শিব মন্দির ও সাঁচি স্তূপের দর্শন। প্রথম দিন আমরা খুব দ্রুত দেখে নিই ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়, বিড়লা মিউজিয়াম, লক্ষ্মীনারায়ণ মন্দির, ট্রাইবাল মিউজিয়াম, আপার লেক ও লোয়ার লেকের নয়নাভিরাম দৃশ্য। গোধূলি লগ্নে দেখে নিয়ে আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে ফিরে আসি। ওখানে সন্ধ্যা আরতি দেখে মন ভরে যায়। বিশেষ কেউ না থাকায় আমরাই ঘন্টা বাজাই ও চামর দুলিয়ে পূজার ক্ষেত্রে অংশগ্রহণ করি। রাতের তৃপ্তিদায়ক মিল গ্রহণ করে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 8টায় গিজারের জলে স্নান করে বেরিয়ে পড়ি ভীমবেটকা, রাজা ভোজের মন্দির ও সাঁচি স্তূপের অপরূপ শিল্পকর্ম দেখার উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম সঙ্গের পরিচিত ড্রাইভারের কাছ থেকে প্রাইভেট কার 2500 টাকায় ভাড়া করে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভীমবেটকা দর্শনে ও 48 কিলোমিটার উত্তর পূর্বে সাঁচি স্তূপ দর্শনে আমরা বেরিয়ে পড়ি। ভীমবেটকা ভোপাল ইটারসি পাঁচমারি ন্যাশনাল হাইওয়ে 12 ওবেদুল্লাগঞ্জ পেরুতেই পড়ে ভিয়াপুর। এই ভিয়াপুর থেকে রেলের লেভেল ক্রসিং পেরিয়ে পূবমুখী 3.5 কিলোমিটার যেতে পাহাড়ের ঢালে রমণীয় পরিবেশে অবস্থিত এই ভীমবেটকা 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে স্বীকৃতি দেয় এই ভীমবেটকাকে। ভোজপুর থেকে 28 কিলোমিটার আর ভোপাল থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ভীমবেটকা বিন্ধ্য পর্বতের দুরাহ অধিত্যকায় 2200 ফুট উঁচুতে শাল ও সেগুনে ছাওয়া এই ভীমবেটকা 1957 খ্রিস্টাব্দে VS ওয়ানকেনার আবিষ্কার করেন পাথর কেটে তৈরি ধাপে ধাপে 3 ধাপে 700রও অধিক গুহায় ভারতের প্রাচীনতম মানবের ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা এই ভীমবেটকায় পাওয়া যায়। 1971 খ্রিস্টাব্দে থেকে 1977 খ্রিস্টাব্দ খননে প্রত্নতাত্ত্বিকদের রায়ে বিশ্বে আবিষ্কৃত প্রাগ ঐতিহাসিক গুহার মধ্যে ভীমবেটকা অন্যতম। অন্যান্য পৃথিবীর রক কালচারের ছবি আমরা দেখতে দেখতে আরো কিছু জিনিস আমরা জানতে পারি। এই ভীমবেটকায় মানুষ কখন তাদের ছবি এঁকেছিল, এইগুলো জানতে গেলে আমাদের ইতিহাস সম্বন্ধে একটু ধারণা করে নিতে হয়। এই প্রাগ ঐতিহাসিক গুহার শিল্পকর্ম ঠিক মতন এক্সপ্লোর করতে গেলে আদিম মানুষের সৃষ্টির ইতিহাসটা একটু জেনে রাখা দরকার। 350 কোটি বছর আগে পৃথিবীতে কিভাবে প্রাণ সৃষ্টি হলো তা আপনারা খুব সহজেই এই চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন। ওখানে মিলার এবং উরের এক্সপেরিমেন্ট পরীক্ষা দিয়ে সব কিছু জিনিস বিজ্ঞানসম্মতভাবে আপনাদের সামনে উপস্থাপন করে দেয়া হয়েছে ভিডিওতে। আদিম মানুষের প্রথম পদচিহ্ন পড়ে এই ধরাধামে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে অস্ট্রালোপিথেকাসের হাত ধরে। প্রথম মানুষ বানর থেকেই
যে সৃষ্টি, মানুষের এই ধারণাটা কিন্তু ঠিক নয়। আসলে মানুষ এবং বানরের পূর্বপুরুষ একই। ডায়োফেথিকাস বলে এক ধরনের পূর্বপুরুষ থেকেই বানর একদিকে, মানুষ এবং শিম্পাঞ্জির সৃষ্টি। এদের একই পূর্বপুরুষ ডায়োপেথিকাস এর উদ্ভব আজ থেকে প্রায় 250 লক্ষ বছর আগে। তারপর বানর শ্রেণীর পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে র্যামোপিথিকাসের থেকে ধরে নেওয়া হয় আদিম মানুষের পূর্বপুরুষদের উৎপত্তি। সেটা প্রায় 40 লক্ষ বছর আগে অস্ট্রেলোপিথিকাস আফ্রিকানাস এর মধ্য দিয়ে। এই অস্ট্রালোপিথিকাস আফ্রিকানাস জীবাশ্মগুলো পাই আফ্রিকাতে। অস্ট্রালোপিথিকাস অর্থাৎ এপ থেকে মানুষ, এরা আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছিল। দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছোঁড়ার চেষ্টা করত। তারপর আসে হোমো হ্যাবিলিস, দক্ষ মানুষ। এরা প্রায় আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এই ধরাধামে এসেছিল। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত, ফলমূলের পাশাপাশি সম্ভবত কাঁচা মাংসও তারা খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্ররূপে ব্যবহার করে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। তারপর আসে হোমো ইরেকটাস, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তরকাটা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। হোমোসেপিয়েন্স, যাদের আমরা বুদ্ধিমান মানুষ বলেই জানি, তারা সৃষ্টি হয়েছিল 2,30,000 বছর আগে। এরা দল বেঁধে পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত লজ্জা নিবারণের জন্য। ছোট, তীক্ষ্ণ, ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এই হোমোসেপিয়েন্সেরই আস্তে আস্তে পুরনো প্রস্তর যুগের ঘটনা আমরা ইতিহাসে পেয়ে থাকি। ইতিহাসে পুরনো প্রস্তর যুগকে আনুমানিক হিসেবে ধরা হয় 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। হাতিয়ার বড় ও ভারী পাথরের, এবড়ো-খেবড়ো। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে তারা খেত। খোলা আকাশের নিচে, কখনো বা গুহায় থাকতো। তারপর তার থেকে আরেকটু উন্নত মানুষ তৈরি হলো মধ্যপ্রস্তর যুগে। সেটা প্রায় আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে। হাতিয়ার হিসেবে তারা ছোট, হালকা, ধারালো পাথর ব্যবহার করত। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি তারা পশুপালনও শুরু করে দেয়। গুহা থেকে বেরিয়ে ছোট বসতিও শুরু করে এই মধ্যপ্রস্তর যুগের মানুষেরা। তারপর আসে নব্যপ্রস্তর যুগের মানুষ বা নতুন পাথরের যুগের মানুষেরা। আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 পর্যন্ত, অর্থাৎ 10,000 থেকে 6,000 বছর আগেকার মানুষেরা পৃথিবীতে সৃষ্টি হয় নব্যপ্রস্তর যুগের। হাতিয়ার হিসেবে অনেক হালকা, ধারালো, নানা রকমের হাতিয়ার। পশুপালন ও কৃষিকাজ তারা শুরু করে। মাটির পাত্রও বানানো শুরু করে। যাযাবর জীবন ছেড়ে তারা একটা অঞ্চলে স্থায়ী বসতি বানাতে শুরু করে। এই পর্যন্ত ইতিহাসের উপাদানগুলো আমরা পাথরের যুগের থেকে পেয়ে থাকি। এখানে কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। তারপর ইতিহাসকে জানতে গেলে আমাদের বিভিন্ন রকমের শিলালিপি, তাদের ব্যবহৃত মুদ্রা, এগুলো থেকে জানতে হয়। সৃষ্টি হয় নতুন এক ধারণা, নতুন এক বিষয়, ইতিহাস। অতীতকে জানার, সেখানে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পেয়ে থাকি কিছু শিলালিপি, কিছু মুদ্রা, কিছু স্থাপত্য। সেখান থেকে মানুষের ইতিহাস আমরা জানতে পারি। আর এই ভীমবেটকায় আজ থেকে প্রায় 30,000 বছর আগেকার আদিম মানুষের হাতের ছবি আমরা দেখতে পাই। ভীমবেটকাতে আমরা যেখানে পাথরগুলো কেটে কেটে মানুষ যেখানে
গুহা তৈরি করেছিল, সেই গুহাটা এমনভাবে তৈরি হয়েছিল, সেই গুহাটা জল কিন্তু পড়তো না। সেই রকম জায়গায় তারা বুদ্ধি করে ছবিগুলো এঁকেছিল। ১৯৭১ থেকে ১৯৭৭ খ্রিস্টাব্দের খননে প্রত্নতাত্ত্বিক রায়ে বিশ্বে আবিষ্কৃত প্রাগৈতিহাসিক গুহার মধ্যে ভীমবেটকা অন্যতম। ওপরের ধাপের গুহাগুলি যেমন আকারে বড়, তেমনি সুন্দর ছবিতে অলঙ্কৃত। বিষয় বৈচিত্র্য, অঙ্কন শৈলীতে তারতম্য ৭ যুগের বলে রায় মিলেছে। সবুজ বর্ডারে মানব ও লাল রঙে আঁকা জানোয়ারের চিত্র প্রায় ১০,০০০ বছরের অতীত প্রস্তর যুগের বলে বর্ণিত আঁকাও হয়েছে সর্বপ্রথম। তবে দুই প্রস্তর যুগ নব্য এবং পুরাতন প্রস্তর যুগের লৌহ যুগেই এই যে ছবি আঁকা সেগুলোর আধিক্য মিলেছে ভীমবেটকার সাথে। বিষয়বস্তুর বৈচিত্র্যের সঙ্গেও অভিনবত্ব ঘটেছে দ্বিতীয় পর্যায়ের ছবিতে। প্রতিটি গুহায় লাল, সাদা, সবুজ রঙের ছবিতে অলঙ্কৃত গৌড়, গন্ডার, ভাল্লুক, বাঘ, বাইসন, অ্যান্টিলোপস, লিজার্ডস, সিংহ, কুমির, ঘোড়া, হাতিতে সাওয়ার ছাড়াও নানা রকম পশু শিকারের দৃশ্য, নৃত্যকলা তথা তদানীন্তন সমাজের সমাজ জীবন রূপ পেয়েছে এই ভীমবেটকায়। বিশেষ করে B-52, F-15, 3C, 3C-30, 3C-29, C-12, C-9 এবং C-5 এ অডিটোরিয়ামের গুহাগুলির আকর্ষণ অনস্বীকার্য। বুলরকে আঁকা শঙ্করজাত এই জন্তুটি সম্ভবত তাদের দেবতাও হয়ে থাকতে পারে। প্রকৃতি এখানে খুবই সুন্দর ভীমবেটকায়। মন্দিরও রয়েছে দেবী দুর্গার পাহাড়ের ঢালে, আর আছে ১২ মাসের ঝর্ণা, জল সেখান থেকে পাওয়া যায়। প্রবাদ, বনবাসকালে পাণ্ডবদের আগমন ঘটে পাহাড়ে, আর ভীম অর্থাৎ ভীমবেটকা নামটা তার থেকেই এসেছে। আর রয়েছে পাণ্ডবাস, বেতোয়া নদী এই ভূখণ্ডেই। ভীমবেটকায় আমরা ইতিহাস বইয়ের পাতা বাস্তবে খুঁজে পাই। পাথরের গায়ে আঁকা সেই সমস্ত আজও একই উজ্জ্বলতায় বিরাজমান ছবি দেখে আমরা আস্তে আস্তে রওনা দিই ভূপালের উদ্দেশ্যে। সাথে সাথে IGMRS এর পাওয়া পৃথিবীর অন্যান্য দেশের রক পেন্টিং এর দৃশ্য আপনাদের দেখালাম। এই সমস্ত অপরূপ দৃশ্য দেখে আমরা ভূপালের পথে রওনা দিই। এই ভূপাল থেকেই প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে ভোজপুর, আর এই ভোজপুরের মধ্যেই আছে উত্তরের সোমনাথ বলে খ্যাত ১১ শতকের ভোজেশ্বর শিব মন্দিরটি, যা দর্শকদের বিশেষ আকর্ষণ। ৩২.২৫ ইন্টু ২৩.৫ মিটারের কারুকার্যময় লাল বেলে পাথরের অসম্পূর্ণ মন্দিরে ২.৩৫ মিটার উচ্চ, ৬ মিটার ব্যাসের ভারতের বৃহত্তম শিবলিঙ্গ একখণ্ড পাথর কেটে মনোলিথিক ওয়েতে তৈরি। প্রবেশ ফটক ও প্রি-মুসলিম কার্ভেল ডোমের ভাস্কর্যের অভিনবত্ব আপনাদের মুগ্ধ করবেই। এই মন্দির চত্বর এবং তার আশেপাশের জায়গা আপনাদের এক মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবে। ভোজেশ্বর শিব মন্দিরের ভারতের বৃহত্তম শিবলিঙ্গটি দেখে আমরা রওনা দিই সাঁচি স্তূপের উদ্দেশ্যে। সাঁচি স্তূপ ভূপাল থেকে উত্তর পূর্বে ৪৮ কিলোমিটার দূরে। সাঁচি রেল স্টেশন থেকে ২ কিলোমিটার পায়ে হেঁটে দূরত্বে ৯১ মিটার উঁচু বিন্ধ্য পর্বতের এক উদ্বৃত্তাকায় খ্রিস্টপূর্ব ৩য় থেকে ১২শ শতকে গড়া সাঁচির বৌদ্ধ তীর্থ। সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকে সাঁচি। ১৯৮৯ সালে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে উত্তর দক্ষিণে ৩৮৪ মিটার, পূর্ব পশ্চিমে ২০১ মিটার ব্যাপ্ত সাঁচির হিনজান বৌদ্ধ তীর্থ। সাঁচির সঙ্গে সম্রাট অশোকের জীবনের নানা ঘটনা জড়িয়ে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের মৃত্যুতে পুত্র অশোক ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন, আর কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয়ে বিচলিত সম্রাট যুদ্ধ পরিহার করে সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন খ্রিস্টপূর্ব
261তে এই সাঁচিতেই। তাই এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। চণ্ডাশোক হলেন ধর্মাশোক। ভোগবিলাস ত্যাগ করে 1 বছর সংযমে বসবাস করেন সম্রাট। সারা দেশ জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রতী হন অশোক। সাঁচি থেকেই সম্রাট অশোক পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে সুদূর শ্রীলঙ্কায় পাঠান বৌদ্ধ ধর্মের বাণী প্রচারে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বুদ্ধের পরিকল্পনা মতন দেহাবশেষের স্মারক রূপে সারা ভারত জুড়ে 84,000 স্তূপ গড়েন সম্রাট। 8টি তার সাঁচিতে, 3টি আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পর 1400 শতক থেকে লোকচক্ষুর অগোচরে ছিল সাঁচি। বিভিন্ন রাজা মহারাজা আঘাত হানলেও ধ্বংসপ্রায় ঔরঙ্গজেবের হাতে সাঁচির এই বৌদ্ধ তীর্থ নতুন করে আবার আবিষ্কার হয় 1818-য় ব্রিটিশ জেনারেল ট্রেলারের তত্ত্বাবধানে। সংরক্ষণের কাজও শুরু হয় 1881-তে মেজর কোলের হাতে। আর সংস্কার 1912 থেকে 1919-এর ডিরেক্টর জেনারেল আর্কিওলজি স্যার জন মার্শেলের নেতৃত্বে। তবে এই দীর্ঘ ব্যবধানে সাঁচির নানা সম্পদ লুটের জন্য পণ্য হয়ে স্থানীয়দের শিকার হয়েছে। সাঁচির মূল আকর্ষণ তার বৃহৎ স্তূপ, অর্থাৎ স্তূপ নাম্বার 1, 6.4 মিটার উঁচু, 36.5 মিটার ব্যাসের এই গোলার্ধের মতন এই স্তূপ মৌর্য সম্রাট অশোকের হাতে শুরু হয়ে শেষ হয় তার উত্তরপুরুষদের হাতে খ্রিস্টপূর্ব 3য় অথবা 2য় শতকেই। পাথর এসেছে উদয়গিরি থেকে। তোরণের কার্ভিং তথা অলঙ্করণ গুপ্ত রাজাদের কালের 450 খ্রিস্টাব্দে। ভারতের প্রাচীনতম স্থাপত্য এই স্তূপ। মৃত্যুর প্রতীকী রূপে স্তূপের বুদ্ধের কোনো মূর্তি নেই। পদ্ম, পিপুল গাছ আর চক্রের মাঝ দিয়ে প্রকাশ ঘটেছে বুদ্ধের জন্ম, আলোক প্রাপ্তি ও ধর্মাবাদেশ। সাঁচি স্তূপে রেলিংয়ে ঘেরা স্তূপের গেটওয়ে, অর্থাৎ 8.5 মিটার উঁচু তোরণ 4টি খ্রিস্টপূর্ব প্রথম শতকে সাতবাহন রাজাদের তৈরি। সর্বশেষ খ্রিস্টপূর্ব 35-এ তৈরি পশ্চিম দ্বারে জাতকের কাহিনী, অর্থাৎ মানবরূপী বুদ্ধের 7 জন্মের আখ্যান বর্ণিত হয়েছে। পশ্চিম গেটের স্থাপত্য 200 টাকার নোটে বিরাজমান। এই 200 টাকা নোটের চিত্রের সামনে দাঁড়িয়ে আমাদের ছবি তোলার দৃশ্য আজীবন মনে থাকবে। সাক্ষাৎ হয় একটা নতুন স্থানে, যে স্থানটাকে দেখার জন্যে মানুষের মন উদ্বেগে পরিপূর্ণ হয়ে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে সাঁচি স্তূপে দেখার জন্য। এই সাঁচি স্তূপ দর্শন করে আমরা ফিরে যাই ভোপালের উদ্দেশ্যে। ভোপালের বাকি আরো 2-1টা স্পট দেখে আমাদের যাত্রা শেষ হয় সেই দিনকার মতন। তারপর আমরা ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে পাশের দোকানে কিছু মিষ্টি এবং স্ন্যাক্স খেয়ে ফিরে আসি। এসে দেখি 7:30-এর সময় দশেরা উৎসবে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের সমস্ত কর্মীর। মহারাজও আমাদের সাথে এগিয়ে চললেন দশেরা উৎসব দেখতে। খানিকটা দূর যাওয়ার পরে একটা মাঠের মধ্যে দশেরা উৎসবের খানিকটা অংশ দেখে আমরা ফিরে আসি। মহারাজ আমাদের সঙ্গেও ফিরে আসেন। স্টেশনের সমস্ত রাস্তা আটকে দশেরা উৎসব পালিত হবে। তাই আমরা 9:30-টার সময় ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে আসি। মহারাজ আমাদের খাবার দিতে উদ্যত হলে আমরা ওনার হাত থেকে সমস্ত কিছু নিয়ে আমরা নিজেরাই খাবার নিয়ে নিই। খাবার গ্রহণ করে আমরা পরিতৃপ্ত হই এবং মহারাজের কথায় আমাদের 3 জনকার এই ব্যবহার ওনার খুব ভালো লেগেছে। বারবার করে বললেন ওনাদের ভারত সেবাশ্রম সংঘের অনুদান বাবদ আমাদের বিল হয় 1440 টাকার মতো। আমরা 1500 টাকা দিই। ওনার মুখে শুনলাম অনেক তীর্থযাত্রী কিছু কম্বল নিয়ে চলে যায়। সেই রকম অভিজ্ঞতার কথাও মহারাজ বললেন দুঃখের সাথে। মহারাজের মুখে ভারত সেবাশ্রম সংঘের দুর্দশার কথা জেনে আমরা ভারত সেবাশ্রম সংঘে আরো অনুদান স্বরূপ যা টাকা হয়েছিল তার দ্বিগুণ টাকা আমরা দিয়ে দিই।
ভারত সেবাশ্রম সংঘের মহারাজের সঙ্গে কথাবার্তা বলে আমাদেরও খুব ভালো লাগে। উনিও খুব আমাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যান এবং বলেন যে তিনজনেই আমরা ভালো। আর ওনারও সুমধুর ব্যবহার আমাদের সারা জীবন এর সঙ্গী করে আমরা বেরিয়ে পড়ি অটো ধরতে। রাত তখন 10টা। এর আগে আমি ছাত্রছাত্রীদের খুব সহজে বিজ্ঞান পড়ানোর জন্য আরও ভিডিও তৈরি করেছি। বিজ্ঞানের মজার ঘটনা, পৃথিবীতে কে আগে এসেছিল, বীজ না গাছ, ডিম না মুরগি, এরকম বিভিন্ন কৌতূহল উদ্দীপক ভিডিও এই চ্যানেলে আছে। এছাড়াও আপনারা অঙ্কের বিভিন্ন রকমের ট্রিক্স, ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য, এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের জৈবনিক ক্রিয়া অ্যানিমেটেড ওয়েতে আমি বর্ণনা করে দিয়েছি, যেটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব উপকারী। এছাড়াও দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশনও প্রস্তুত করে দিয়েছি। আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের অনুরোধ করবেন দেখার জন্য। এই নতুন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো সে কথাও জানাতে ভুলবেন না। ভোপাল ভ্রমণ সম্পূর্ণ হবে না যদি না বলি 1984 সালের অভিশপ্ত 3রা ডিসেম্বর রাতের কথা। সমস্ত ভোপাল নগরী তখন শীতের চাদর নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় ইউনিয়ন কার্বাইড থেকে নির্গত মিগ গ্যাস তার ধ্বংসলীলা চালাতে উদ্যত হয়েছিল ক্ষণিকের ভুলে। মিথাইল আইসোসায়ানেটির করাল ভয়াল রূপে বলি হয়েছিল 3787 জন, আর পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল 5,70,000-এরও বেশি মানুষ। পৃথিবীর অন্যতম খারাপ এই শিল্প দুর্ঘটনা ঘটত না যদি সেদিনকার কর্মীদের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে বিচার করতেন। ঠিক মতন ভাবে রক্ষণাবেক্ষণ করা হতো এই ইউনিয়ন কার্বাইডকে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের আত্মার চির শান্তি কামনা করি। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ব্যথিত হৃদয়ে এই ভিডিওর শুরুর রেশ ধরে বলি, অনেক কিছু প্রতিকূলতার মধ্যে সৃষ্ট এই মানব জাতির অস্তিত্ব যেন কোনো ক্ষেত্রে বিপন্ন না হয়। হিংসায় উন্মত্ত বৃদ্ধি কোনো কবিকে আর যেন বলতে না হয়। এই বিশ্বে সমস্ত মানুষ এক হয়ে বেঁচে থাকুক, সমস্ত কিছু বিভেদ ভুলে। গড়ে উঠুক আরও উন্নততর বিশ্ব। মানব তথা সমস্ত জীবের বসবাসযোগ্য হয়ে উঠুক এই ধরাধাম, আর তা ধরাধিক সমস্ত জীবকুলের কাছে সমানভাবে। এই আশা নিয়ে আপনাদের সার্বিক সুস্থতা ও কুশল কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সাথে রেখে গেলাম গোয়ালিয়র ভ্রমণের কিছু অপূর্ব দৃশ্যপট।